প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার বইয়ের ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলনের উপর আলোচনা করব। আজকের বিষয় আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা নাম শুনেছ। পাণ্ডিত্য, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, দয়া ও তেজস্বিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের বাংলার একক ব্যক্তিত্ব। তার প্রজ্ঞা ছিল প্রাচীন ভারতীয় ঋষির মতো, শৌর্য ছিল ইংরেজদের মতো, আর হৃদয় ছিল বাংলার কোমলমতি মায়েদের মতো। এই অসাধারণ যুগ প্রবর্তক মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন 1920 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তিনি তার তেজস্বিতা, সত্যনিষ্ঠা অর্জন করেছিলেন তার দরিদ্র ব্রাহ্মণ পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তার হৃদয়ের মমতাবোধ তার মা ভাগবতী দেবীর কাছ থেকে তিনি পেয়েছিলেন। দারিদ্র্যের কারণে তাকে তিনি বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা তার ছিল না। অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম ছিল। ফলে শিশু বিদ্যাসাগর সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার ধারে গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়ালেখা করতেন। তার ধৈর্য ছিল অপরিসীম। তিনি ইংরেজি সংখ্যা গণনা শিখেছিলেন তার বাবার সঙ্গে। গ্রামের বাড়িতে যাওয়ার সময়, কলকাতায় আসার সময় রাস্তার পাশে যে মাইল ফলক দেওয়া থাকে, সেই মাইল ফলক গুনতে গুনতে তিনি ইংরেজি সংখ্যার সঙ্গে পরিচয় লাভ করেন। তাই দেখো, মেধা, তার অসাধারণ মেধা এবং প্রতিভা ছিল। অসাধারণ মেধা আর অধ্যাবসার গুণে তিনি মাত্র 21 বছর বয়সে সংস্কৃত, সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি শাস্ত্রে তিনি পারদর্শী লাভ করেন। কত বছর বয়সে? মাত্র 21 বছর বয়সে। ভাবা যায়, 21 বছর বয়সে তিনি কি করেছেন? তিনি সংস্কৃত, সাহিত্য, বেদান্ত, ন্যায়, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি শাস্ত্রে তিনি পারদর্শী অর্জন করেন, অগাধ পাণ্ডিত্য লাভ করেন। ওই বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব লাভ করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করেন। এই বিদ্যাসাগর, যাকে বলা হয় দয়ার সাগর, কর্মজীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। বাংলা সাহিত্যে বাংলা ভাষায় উন্নত পাঠ্যপুস্তকের অভাব দেখে তিনি গদ্য সাহিত্যের দিকে ঝুঁকে পড়েন এবং গদ্য সাহিত্য রচনা শুরু করে দেন। এই জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে বাংলা গদ্য সাহিত্যের জনক
কাকে বলা হয়? আমরা এখানে লিখতে পারি একবারে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা বাংলার গদ্য সাহিত্যের জনক হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। শুধু সাহিত্য নয়, শিক্ষা বিস্তারে তার অসাধারণ কৃতিত্ব দেখিয়ে গেছেন তিনি। সংস্কৃত শিক্ষা বাংলা শিক্ষায় তিনি ভিত্তি স্থাপন ও নারী শিক্ষার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তাছাড়া স্কুল পরিদর্শক থাকাকালে তিনি কি করেছেন? গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন। যেমন 20টি মডেল স্কুল, 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করে গেছেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মেট্রোপলিটন ইনস্টিটিউট, এখন এটি বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। তাই দেখো, উনি যখন বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন তিনি 20টি মডেল স্কুল তৈরি করেছেন, পাশাপাশি 35টি বালিকা বিদ্যালয়ও তিনি তৈরি করেছেন। তিনি একজন সফল সমাজ সংস্কারকও ছিলেন। কেমন সমাজ সংস্কারক? দেখো, তিনি তখন দেশে নানা রকম প্রচলিত নানা ধরনের কুসংস্কারে আচ্ছন্ন ছিল। এই কুসংস্কার থেকে মানুষদেরকে বের করে আনার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। যেমন কুসংস্কারের মধ্যে ছিল কন্যা শিশু হত্যা, বহুবিবাহ প্রথা, বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, এইসবগুলো হচ্ছে কুসংস্কার। এর বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন, শেষ পর্যন্ত তিনি সফলও হয়েছিলেন। উনি বিদ্যাসাগর দান দক্ষিণার জন্য খ্যাত ছিলেন। আর তার আগে একটু বলি, দেখো এই যেখানে বিধবা বিবাহের কথা বলছে, বিধবা বিবাহ তিনি নজির রেখেছেন। নিজের ছেলেকে বিধবার সঙ্গে বিবাহ দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ভাবা যায় যে অল্প বয়সে স্বামী মারা যেয়ে সে মেয়েটি বিধবা হয়ে যাচ্ছে, সে সংসার জীবন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এ কারণে তিনি দেখলেন যে এটা খুবই একটা ভয়ানক, খুব কষ্টকর দৃশ্য। এইটার বিরুদ্ধে তিনি সংগ্রাম শুরু করে দিলেন যে কী করে এটা সফল করা যায়। এক পর্যায়ে তিনি সফল হয়েছিলেন এবং এই যে বিধবা বিবাহটাকে প্রচলন করার জন্য তিনি নিজের সন্তানকে বিধবার সঙ্গে বিবাহ দিয়ে ইতিহাসের সম্রাট করে নাম লিখিয়েছিলেন। পাশাপাশি বিদ্যাসাগরকে দান দক্ষিণার জন্য খ্যাত ছিলেন। এ কারণে তিনি তাকে দয়ার সাগর, বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হয়। যথেষ্ট সচ্ছল না থাকলেও বহু অনাথ ছাত্র তার বাসায় থেকে লেখাপড়া শিখেছে। কবি মাইকেল মধুসূদন দত্ত, তোমরা কবি মাইকেল মধুসূদন দত্তর নাম সবাই শুনেছ, যিনি ছিলেন সনেটের, বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক। এই মাইকেল মধুসূদন দত্ত উনি কিন্তু জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। তারপর টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু জীবনের এমন এক সময় এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত চরম অর্থনৈতিক সংকটে পড়েছিলেন। ঠিক সে সময় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বলা হয় দয়ার সাগর, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি প্রচুর অর্থ সাহায্য করেছিলেন এই মাইকেল মধুসূদন দত্তকে। কবি নবীনচন্দ্র, বিখ্যাত একজন কবি নবীনচন্দ্র সেন তরুণ বয়সে বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেছিলেন। দেখো
মহাপুরুষ কাদের বলা হয়? মহাপুরুষ যাদের বলা হয় তারা হচ্ছে মানুষের সেবায় তারা সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন, মানুষের সেবায় তারা নিয়োজিত, পরোপকারী, নিজের জন্য কিছু করেননি, সারাটা জীবন মানুষ পরের জন্য তারা জীবনটা বিসর্জন দিয়েছেন। তাদেরকে বলতে পারি আমরা এক কথায় মহাপুরুষ। এই মহামানব, তাদের ভিতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম। এই বিদ্যাসাগরের আরেকটি দিক আছে মাতৃভক্তি। বিদ্যাসাগর তার মাকে খুব অত্যন্ত সম্মান করতেন, খুব ভক্তি করতেন। এই মায়ের কথা মতন তিনি গ্রামে দাতব্য চিকিৎসালয় ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আরেকটু আমরা বলতে পারি যে মাতৃভক্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি কথা আসলে এখানে আরেকটি প্রসঙ্গ আসে, সেটা হলো মায়ের ডাকে সাড়া দিয়ে তিনি বর্ষার ভরা মৌসুমে দামোদর নদী পাড়ি দিয়ে তিনি বাড়িতে গিয়েছিলেন। এই সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মহাজ্ঞানী তপস্বী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 71 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এই সেই বিদ্যাসাগর আজকে যা ছোটবেলায় আমরা বর্ণ পরিচয় পড়েছি, অ আ ক খ, বর্ণ পরিচয়ের সঙ্গে যারা আমরা পরিচিত সবাই, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই সৃষ্টি। এ কোনোদিন ভোলার নয়। পৃথিবী যতদিন থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীর্তি ততদিন বিরাজ করবে। যাই হোক, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কম বেশি শুনলাম। আশা করি তোমরা বাড়িতে বিভিন্ন মহাপুরুষদের জীবনী পড়ার চেষ্টা করবে। এইটা পড়লে পরবর্তীতে তোমাদের জীবন গঠনে জীবনটা একটা যে সঠিক লক্ষ্যে আমরা যে পৌঁছাতে পারি তার দিক নির্দেশনাগুলো বিভিন্ন মনীষীর জীবনী থেকে এগুলো আমরা খুঁজে পেতে পারি। যাই হোক, পরিশেষে আমরা একটু মাদক সম্পর্কে আলোচনা করব। মাদক কি হচ্ছে, যেটা এক কথা বলতে মাদককে আমরা না বলবো কেন, মাদক হচ্ছে মানুষের জীবনটাকে শেষ পরিণতির দিকে নিয়ে যায়। মাদক আছে কি কি? বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, আফিম, হেরোইন ইত্যাদি ইত্যাদি। দেখো, যারা নেশাগ্রস্ত হয়, যারা মাদক সেবন করে, তারা কিন্তু সমাজে 2-5 জন লোকের মতো স্বাভাবিকভাবে তারা চলাফেরা করতে পারে না, বসবাসও করতে পারে না। এই মাদকের কারণে মানুষকে খুন করে, মানুষের উপর লুটতরাজ করে। কেন করে? তাদের অর্থের দরকার। তারা মাদক সেবন করে, তাদের প্রচুর অর্থের দরকার হয়। এই কারণে তারা মানুষের কাছ থেকে তারা টাকা পয়সা ছিনতাই করে নিয়ে তারা এই মাদক সেবন করে। তাছাড়া এই মাদক সেবন করে বড় বড় মারাত্মক রোগ হয়, ব্যাধি হয়। যেমন কি হতে পারে? ক্যান্সার হতে পারে, হার্টের সমস্যা দেখা যেতে পারে, ফুসফুসির ক্যান্সার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যেগুলো মারাত্মক বড় বড় ব্যাধি, সেগুলো এই মাদক থেকে সৃষ্টি হয়। তা আমরা সবাই এই মাদককে না বলবো। মাদকের যারা এই পাশাপাশি মাদক সেবন করে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে না, মাদক আমরা সেবন করবো না, মাদক শরীরের জন্য খুবই ক্ষতিকর। আশা করি তোমরা এই ক্লাস থেকে তোমরা একটু তোমাদের উপকারে আসবে। আজ আমি এই বিষয়ে আলোকপাত করবো না। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্বাগত।